ওয়েলকাম মাই স্টুডেন্টস। দশম শ্রেণীর যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা আলোচনা করছিলাম আলো, সেই আলোর আজকে যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা হবে তা হচ্ছে প্রতিসরণ। আলোর প্রতিসরণে ঘটনা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। তার আগে আমরা কতগুলো বিষয় দেখি যে আমরা যখন কোনো কাচের গ্লাসে জল নিয়ে তার মধ্যে যদি কোনো পেন্সিল বা চামচকে রাখা হয় তাহলে দেখা যায় যে তাদের নিচের প্রান্ত অর্থাৎ জলের ভিতরে যে প্রান্তটি থাকে তা কিছুটা বেঁকে যায়। এটা আমরা সবাই লক্ষ্য করি। আবার একই রকমভাবে দ্বিতীয় চিত্রটিতে দেখো যে জলের মধ্যে যদি এরকম একটি সবুজ রঙের বা যে কোনো রঙের লেজার লাইট যদি ফেলা হয় তাহলে দেখা যায় যে জলের এই যে বিভেদ তল, জল এবং বাতাসের সে বিভেদ তল থেকে আলোক রশ্মির অভিমুখটা কিন্তু ঘুরে গিয়েছে, বেঁকে গিয়েছে। একই রকমভাবে কাচের স্ল্যাবেও দেখো যে এখানে আলো ফেলা হচ্ছে এই বরাবর, সেই আলো ফেললে দেখা যাচ্ছে যে তার চলে যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু সে কিছুটা এদিকে বেঁকে যাচ্ছে। তাহলে এখানে আমরা আলোর একটা বিশেষ ঘটনা দেখতে পাচ্ছি। বিগত ক্লাসে আমরা এই ঘটনাটা নিয়ে সবাই জেনেছি যে আলো কোনো বিভেদ তল থেকে ফিরে যেতে পারে, যাকে আমরা বলছি আলোর প্রতিফলন। তাহলে এই যে বিশেষ ঘটনাটা আজকে জানব, যেখানে দেখা যাচ্ছে যে আলো এক মাধ্যম থেকে এসে আরেক মাধ্যমে ভেদ করে চলে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলোর অভিমুখের কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে বিশেষ ঘটনাটা আজকে আমরা জানবো, যেখানে আলো একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে প্রবেশ করার পর তার অভিমুখের একটা পরিবর্তন হয়ে গেল, সেই ঘটনাটাকেই আমরা বলছি আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতেই পারি যে যদি আলো কোনো বিভেদ তলের ওপর তির্যকভাবে আপতিত হয় এবং তার ফলে যদি তার অভিমুখ পরিবর্তন করার যে ঘটনা ঘটে তাকেই আমরা বলি আলোর প্রতিসরণ। তাহলে এই যে আলোর প্রতিসরণ ঘটনা, সেই আলোর প্রতিসরণ দুটো সূত্রকে মেনে চলে, যাকে আমরা প্রতিসরণের সূত্র বলি। প্রথম যে সূত্রটি, আমরা এই কাচের স্ল্যাবে যে ঘটনাটা আমরা দেখাচ্ছিলাম, যে এখানেই দেখো যে এই যে কাচের স্ল্যাব যেটা একটা তলের মতো দেখাচ্ছে এখানে, তাহলে এই কাচের স্ল্যাবের উপরে যদি আমরা তলের মধ্য দিয়ে যদি আমরা আলোটা প্রতিসরণ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপতিত রশ্মি যেটা আসছে বায়ু মাধ্যম থেকে এবং প্রতিসৃত রশ্মি যেটা কাচের ভেতর দিয়ে যাচ্ছে, এবং আপাতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব, আপাতন বিন্দুতে যে অভিলম্বটা আমরা অঙ্কন করি সেই অভিলম্বটা কিন্তু একই সমতলে থাকছে। দেখো এখানে দেখাই যাচ্ছে আলো কিন্তু যে তল দিয়ে আসছিল সেই তলে কাচের ভেতর দিয়েই কিন্তু প্রতিসৃত হয়ে যাচ্ছে, কাচের বাইরে বেরিয়ে যাচ্ছে না, অর্থাৎ একই তলে থাকবে। এটাই প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রের বিবৃতিটা এমন হতে পারে যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটাই প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটি আলোচনা করার আগে আমরা একটা ছোট্ট বিষয় জেনে নিই, সেটা হচ্ছে যে সায়েন্টিস্ট ফার্মাট একটা নীতির কথা বলেছিলেন, যেটাকে আমরা বলি ন্যূনতম সময়ের নীতি। সেই নীতিতে বলা হয়েছিল যে আলো সেই পথেই অনুসরণ করে যেই পথে গেলে আলোর সবচেয়ে কম সময় লাগে। এই ন্যূনতম সময়ের নীতিকে সায়েন্টিস্ট স্নেল কি করেছিলেন, তিনি এই ন্যূনতম সময়ের নীতিকে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন এবং সেই প্রয়োগ করে গণনা করে খুব সহজেই বের করা যায় যে সেখানে আমরা যদি প্রথম মাধ্যমে আলোর বেগ যদি v1 হয় এবং দ্বিতীয় মাধ্যমে যদি আলোর বেগ v2 হয় এবং আপাতন কোণ যদি θ1 এবং প্রতিসরণ কোণ যদি θ2 হয়, তাহলে এই রিলেশনটা কিন্তু বের করা যায়, অর্থাৎ sin θ1 বাই sin θ2 ইকুয়াল টু v1 বাই v2। স্নেল এই সূত্রটি
অবতারণা করেছিলেন। আবার আমরা আলোক পথ, অর্থাৎ কোনো মাধ্যমে আলো যে পথ অতিক্রম করে সেই আলোক পথকে আমরা এই গণনা থেকে বের করি যে আলোক পথ যদি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হয় এবং দূরত্ব যদি এল হয়, অতিক্রান্ত দূরত্ব জ্যামিতিক দূরত্ব, তাহলে মিউ এল হবে অবশ্যই সেই মাধ্যমে আলোর বেগ এবং যে সময় লাগছে তার সমান হবে। এবং সেই ক্ষেত্রে যে সময়টা পাওয়া যাচ্ছে সেই সময়টা দূরত্ব বাই বেগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি যদি এল এল কেটে দিই তাহলে মিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মিউ ইকুয়াল টু সি বাই ভি, অর্থাৎ প্রতিসরাঙ্কের সঙ্গে বেগের একটি সম্পর্ক আমরা পাচ্ছি। ভি ইকুয়াল টু সি বাই মিউ হচ্ছে। এই রিলেশনটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই, তাহলে কি দেখা যাচ্ছে যে ভি ওয়ানের ক্ষেত্রে আমরা সি বাই মিউ ওয়ান এবং ভি টুর বদলে আমরা সি বাই মিউ টু বসাতে পারি। অর্থাৎ আমরা যদি এটা কাটাকাটি করে দিই সিটাকে, তাহলে মিউ টু বাই মিউ ওয়ান হচ্ছে মিউ টু বাই মিউ ওয়ান, এবং এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি ওয়ান মিউ টু। তাহলে এখানে একটা রিলেশন পাওয়া যাচ্ছে, অর্থাৎ মিউ ওয়ান সাইন থিটা ওয়ান মিউ টু সাইন থিটা টু। এই যে রিলেশনটা এটাই আমরা বলছি স্নেলের সূত্র, এবং এটাই কিন্তু প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তাহলে বিবৃতিটা কি দেওয়া যেতে পারে, যে দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর সাপেক্ষে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে, যেই ধ্রুবককে আমরা এখানে মিউ ওয়ান টু দিয়ে লিখেছি। তাহলে এই মিউ ওয়ান টু জিনিসটা কি, সেটাই হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক কাকে বলবো সেই সংজ্ঞাটিও আমরা দ্বিতীয় সূত্র থেকেই কিন্তু দিতে পারি, যে দুটি মাধ্যম, নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর সাপেক্ষে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। অর্থাৎ আমরা এখানে প্রতিসরাঙ্কের দু ধরনের প্রতিসরাঙ্ক আমরা পাচ্ছি। প্রথম যে প্রতিসরাঙ্ক, যাকে আমরা বলছি পরম প্রতিসরাঙ্ক, যেটা আমরা মিউ ইকুয়াল টু সি বাই ভি পেয়েছি, যে এই যে পরম প্রতিসরাঙ্ক কাকে বলছে, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ ও ওই মাধ্যমে আলোর বেগের অনুপাত, যাকে আমরা বলছি পরম প্রতিসরাঙ্ক। আর অপর যে প্রতিসরাঙ্কটি তাকে আমরা বলছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক মিউ ওয়ান মিউ টু, অর্থাৎ প্রথম এক নম্বর মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, যাকে আমরা রিলেশন থেকে দেখা যাচ্ছে ভি ওয়ান বাই ভি টুর আকারে লিখতে পারি। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় মাধ্যমের আলোর বেগের অনুপাতকেই আমরা বলছি প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা একটু দেখে নেওয়া যাক। প্রতিসরাঙ্ক মান দুটি বিষয়ের উপর নির্ভর করে, সংশ্লিষ্ট মাধ্যম দুটির প্রকৃতির উপর, অর্থাৎ মাধ্যমের ঘনত্ব, মূলত মাধ্যম দুটির ঘনত্বের উপর, এবং অপর যে বিষয়টি সেটা তা হচ্ছে আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। প্রতিটি বর্ণের একটি নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, অর্থাৎ সেই কম্পাঙ্কের উপর নির্ভর করছে, এবং যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আপতিত ও প্রতিসৃত হচ্ছে সেই মাধ্যম দুটির ঘনত্বের উপর নির্ভর করছে। এবং এখন আমরা দেখছি যে আরেকটি বিষয়, যে প্রতিসরণের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যদি আলো লম্বভাবে আপতিত হয়, লম্ব আপতনের ক্ষেত্রে যদি আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে বিবর্তনে লম্বভাবে আপতিত হয়, অর্থাৎ যে ক্ষেত্রে আই ইকুয়াল টু শূন্য হয়, সেক্ষেত্রে আমরা এই স্নেলের সূত্র থেকেই আমরা এটা বলতেই পারি মিউ সাইন আর ইকুয়াল টু সাইন আই। সাইন আই আই সমান সমান জিরো হলে তাহলে সাইন জিরো সমান সমান কত হচ্ছে, জিরো হচ্ছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মিউ তো কখনো জিরো হতে পারে না, তাহলে সাইন আর ইকুয়াল টু জিরো, অর্থাৎ আর যে কোণটা, অর্থাৎ প্রতিসরণ কোণটা জিরো হচ্ছে। অর্থাৎ আই জিরো হলে আরও জিরো হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আর এর কোনো রকম পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যেই যত কোণ করে আলো আসছিল তত কোণ করেই আলো প্রতিসৃত হচ্ছে, অর্থাৎ এখানে অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এই ক্ষেত্রে আলোর কোনো প্রতিসরণই ঘটছে না, এবং এটাকে আমরা প্রতিসরণের
সূত্রের সীমাবদ্ধতাও বলতে পারি। এইবার আমরা যে বিষয়টি জানব তা হলো যে আলো প্রতিসরণের ক্ষেত্রে কী নিয়ম মেনে চলে। আলো প্রতিসরণের ক্ষেত্রে দুটো নিয়ম মেনে চলে। যেমন আমরা এখানে দেখছি যে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের মধ্যে প্রবেশ করে, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় আমরা কি দেখেছি, যে আমরা স্নেলের সূত্র থেকে আমরা কি দেখেছি, যে সাইন থিটা 1 বাই সাইন থিটা 2 ইকুয়াল টু v1 বাই v2, অর্থাৎ এখানে থিটার কোণের সঙ্গে আলোর বেগের কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তাই যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করছে, ঘন মাধ্যমের মধ্যে আলো প্রবেশ করার ফলে আলোর কিন্তু গতিবেগ কমে যাবে। তো আলোর গতিবেগ কমে গেলে তার ক্ষেত্রে থিটাও কমবে, অর্থাৎ প্রতিসরণ কোণটাও কমবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলো আই কোণ করে যদি আপতিত হয় তাহলে আর কোণে প্রতিসৃত হচ্ছে, এবং আর অবশ্যই আই এর থেকে কিন্তু কম হবে, অর্থাৎ প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে ঘেঁষে আসবে, অভিলম্বের দিকে সরে যাবে। এটাই প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, আলো যদি উল্টো পথে প্রতিসরণ হয়, অর্থাৎ আলো যদি ঘন মাধ্যম থেকে গিয়ে লঘু মাধ্যমের দিকে যায়, তাহলে কি হবে, একই রকমভাবে লঘু মাধ্যমে আলো যাওয়ার সময় আলোর গতিবেগ বাড়বে, অর্থাৎ ভি এর মান বেড়ে গেলে কোণের মানও বাড়বে, অর্থাৎ আর এর মানও বাড়বে। প্রতিসরণ কোণ অবশ্যই এই ক্ষেত্রে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এটাই হচ্ছে আলোর প্রতিসরণের দুটো নিয়ম। এই নিয়ম মেনেই আলো প্রতিসৃত হয়। এবার যে বিষয়টা আমরা জানব তা হলো আলোর চ্যুতি, যাকে আমরা আলো প্রতিসরণের ক্ষেত্রে আমরা কৌণিক চ্যুতিও বলি। অর্থাৎ আমি কৌণিক চ্যুতি কাকে বলছি, আলো কোনো একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে যদি প্রতিসৃত হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ও বিন্দুতে আলো প্রতিসরণের পর সি বিন্দু দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তা না গিয়ে যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তাই অভিলম্বের দিকে বেঁকে যাবে, এবং এর ফলে আমরা দেখছি যে তাদের আলোর কিন্তু অভিমুখের একটা পরিবর্তন ঘটছে, এবং সেই ক্ষেত্রে একটা কৌণিক চ্যুতি সি ও বি ঘটছে, এবং আলো কিন্তু এই পরিমাণ সরে গেল। তাহলে এই কৌণিক কোণ, যে পরিমাণ কোণ সরে গেল, এই কোণকেই আমরা বলছি কৌণিক চ্যুতি বা চ্যুতি কোণ। তাহলে কৌণিক চ্যুতি বা চ্যুতি কোণ যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, তাহলে আমরা জ্যামিতি থেকে খুব সহজেই এখানে আমরা বের করতে পারি যে এখানে কৌণিক চ্যুতিকে আমরা অবশ্যই ডেল্টা অক্ষর দিয়ে প্রকাশ করি। সেই ডেল্টা ইকুয়াল টু, এখানে আমরা দেখছি যে বিওসি অবশ্যই কি হবে, আমরা জ্যামিতি থেকে দেখছি যে আই যে কোণটা আছে সেই আই কোণের সমান এখানে এন ড্যাশ ও সি হবে, কারণ এরা একান্তর কোণ। তাহলে ওই ডেল্টা কোণটা অবশ্যই কি হবে, আই মাইনাস আর হবে। তাহলে এটাই হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে চ্যুতির পরিমাণ। আবার যদি উল্টো হয়, যদি আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তাহলে আমরা কি দেখেছি যে সেই ক্ষেত্রেও আমরা একই রকমভাবে এখানে আর যেহেতু বড় হয় এবং আই ছোট হয়ে যায়, অর্থাৎ অবিলম্বের থেকে দূরে সরে যাচ্ছে রশ্মি, এবং সেই ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে আমরা দেখাতে পারি যে চ্যুতি কোণ হবে আর মাইনাস আই। তাহলে এটা চ্যুতি কোণের রাশিমালা আমরা পেলাম। এই চ্যুতি কোণ যদি আমরা কাচের স্ল্যাবের ক্ষেত্রে বের করি তাহলে কি দাঁড়াবে দেখো। কাচের স্ল্যাবের ক্ষেত্রে এই চ্যুতি কোণের রাশিমালা আমরা বের করছি। কাচের স্ল্যাব আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাচের স্ল্যাব দেখাচ্ছে, প্র্যাকটিক্যালি আমি যদি এরকম দেখি একটা কাচের স্ল্যাব, সেটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি এটা একটা কাচের স্ল্যাব এখানে দেখাচ্ছে। তাহলে এই কাচের স্ল্যাবে যদি আলো এসে পড়ে, তাহলে প্রথমে বায়ু থেকে কাচ মাধ্যমে আলো প্রবেশ করবে, সেখানে একটি প্রতিসরণ ঘটবে কিউ বিন্দুতে। আবার একই রকমভাবে আবার কাচ থেকে বায়ুতে যখন নির্গমন ঘটবে তবে আর বিন্দুতেও একটি প্রতিসরণ ঘটবে, এবং সেই ক্ষেত্রে আমরা কি দেখছি যে কিউ বিন্দুতে যদি আমরা এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে প্রয়োগ করি, তাহলে এ মিউ জি অর্থাৎ বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক অবশ্যই কি হবে, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, আই ওয়ান আপাতন কোণ
আর R1 প্রতিসরণ কোণ। আবার একই রকমভাবে আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে অর্থাৎ জি মিউ এ কী হবে, তাহলে সেক্ষেত্রেও আমরা একই রকমভাবে দ্বিতীয় সূত্র থেকে আমরা লিখতেই পারি জি মিউ এ ইকুয়াল টু সাইন R2 বাই সাইন I2। এবার আমরা এটা জানি যে এ মিউ জি ইকুয়াল টু কী হচ্ছে, মিউ জি বাই মিউ এ, এবং তার অনন্যক যদি করি তাহলে কি হবে, উল্টে যাবে, এবং সেই ক্ষেত্রে আমরা এই রিলেশনটা লিখতেই পারি এ মিউ জি ইকুয়াল টু 1/g/μ এ হবে। আমি যদি এবার মানগুলো বসিয়ে দিই, এ মিউ জির জায়গায় সাইন I1 বাই সাইন R1 এবং জি মিউ এর জায়গায় সাইন R2 বাই I2 যদি বসিয়ে দিই, তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইন R1 ইকুয়াল টু R2। এখানে আবার দেখো যে এই যে দুটি তল এ বি এবং ডি তল, এই তল দুটো সমান্তরাল হওয়ার জন্য তাদের লম্ব দুটোও কিন্তু সমান্তরাল হচ্ছে, এবং তাদের মাঝখানে যে কোণটা R1 R2 কোণ, তারা কিন্তু একান্তর কোণ হচ্ছে, এবং এই একান্তর কোণও কিন্তু সমান হবে, অর্থাৎ R1 ইকুয়াল টু R2 হবে। এবং এটা যদি বসিয়ে দিই তাহলে সাইন R1 ইকুয়াল টু সাইন R2 হচ্ছে, উল্টো দিকে আমরা এটা পেয়ে যাচ্ছি সাইন I1 ইকুয়াল টু সাইন I2, অর্থাৎ এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি I1 ইকুয়াল টু I2 হচ্ছে, অর্থাৎ আপাতন কোণ এবং নির্গমন কোণ কিন্তু সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে কোনো রকম কৌণিক বিচ্যুতি বা কৌণিক চ্যুতি ঘটছে না, অর্থাৎ যে কোণ করে আসছে সেই কোণ করেই বেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র যেটা হচ্ছে একটা পার্শ্বীয় সরণ ঘটছে মাত্র। যেমন এই নিচের কাচের ফলকেই তোমরা দেখতে পাচ্ছ যে যখন আলো এই পথে বেরিয়ে যাচ্ছে, যাওয়ার কথা ছিল না গিয়ে এই পথে যাচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু শুধুমাত্র একটা কৌণিক চ্যুতি নেই, তাদের মধ্যে শুধু একটা সরণ, পার্শ্বীয় সরণ ঘটছে, অর্থাৎ কৌণিক চ্যুতি এক্ষেত্রে শূন্য। আবার এই চ্যুতি কোণই যদি আমরা আবার একটা প্রিজমের ক্ষেত্রে বের করি, প্রিজমের ক্ষেত্রে আমরা জানি যে এখানে দেখতে পাচ্ছি যে এ প্রতিসারক কোণ বলা হয় একে, এবং এখানে পি যে আপতিত রশ্মি তা I1 আপতন কোণে আপতিত হওয়ার পর R1 প্রতিসরণ কোণে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং দ্বিতীয় তল আর বিন্দুতে এসে R2 আপাতন কোণে আপাতন হওয়ার পর I2 কোণ করে তার নির্গমন হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যদি আমরা চ্যুতি কোণ হিসাব করি তাহলে সেটা দেখা যাচ্ছে MTR। তাহলে এই MTR, যাকে আমরা ডেল্টা অক্ষর দিয়ে লিখছি, সেই MTR চ্যুতি কোণটি অবশ্যই এই TQR এই ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। অর্থাৎ আমরা ডেল্টা ইকুয়াল টু আমরা অবশ্যই TQR TRQ লিখতে পারি, এবং সেই ক্ষেত্রে TQR ইকুয়াল টু I1 মাইনাস R1 হবে, জ্যামিতি থেকে দেখা যাচ্ছে জ্যামিতি করে, এবং TRQটাও কিন্তু I2 মাইনাস R2 হবে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি তাহলে ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 হবে। এখানে I1 I2 আমরা নির্ণয় করতে পারি, কিন্তু R1 প্লাস R1 R2 তো আমরা নির্ধারণ করতে পারবো না বাইরে থেকে, তাই R1 ও R2কে আমাদের রিপ্লেস করতে হবে অন্য কোনো রাশিমালা দিয়ে। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি যে AQOR এই চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি অবশ্যই 360 ডিগ্রি হবে। আবার আমরা এখানে যদি দেখি যে এই AQR এবং ARO, যেহেতু এরা অভিলম্ব হচ্ছে এখানে NO এবং ON ড্যাশ, এই অভিলম্ব দুটো অবশ্যই 90 ডিগ্রি করে হবে। আমরা যদি এটাকে এখানে প্রতিষ্ঠিত করি তাহলে আমরা রিপ্লেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রাশিমালাটা গিয়ে এরকম দাঁড়াচ্ছে AQO ARO ইকুয়াল টু তাহলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। এইবার আমরা এই ত্রিভুজটা যদি নিই QOR, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখানে যদি আমরা দেখি একই রকমভাবে ওই দুটি কোণ এ কোণ, এই AQR এবং ARO এই দুটো কোণ তাহলে দেখা যাচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। এটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে QOR অবশ্যই আমরা এখানে যদি বসিয়ে দিচ্ছি QOR
প্লাস R1 প্লাস R2, এই যে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখানে যদি আমরা এই কিউ ও আরকে যদি আমরা এখান থেকে রিপ্লেস করি এই ইকুয়েশন থেকে, তাহলে কিউ ও আর এর বদলে আমরা কিন্তু অবশ্যই 180 মাইনাস এ লিখতে পারি। তাহলে 180 মাইনাস এ লিখলে পরে আমরা সেখানে যদি দেখি তাহলে এ ইকুয়াল টু R1 প্লাস R2 হচ্ছে, এবং তাহলে আমরা ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 এবং R1 প্লাস R2 বদলে আমরা একে বসাতে পারি, এবং এইভাবে আমরা চ্যুতিকোণের রাশিমালাটাও নির্ণয় করতে পারছি। আজকের ই লার্নিং এখানে শেষ হলো। ধন্যবাদ।